Hello student, welcome to my channel IRR Solution. সলিউশনে তোমাদেরকে স্বাগত। আপকামিং কেপি কনস্টেবল এবং ডব্লিউবিপি কনস্টেবলের যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামকে সামনে রেখে আমরা কিছু জিকে কোশ্চেন আলোচনা করব। এই সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সাম এসেছে এবং সামনে আরও যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো, আজকের প্রথম কোশ্চেন বলেছে ভারতবর্ষের টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? ভারতবর্ষের টাকার যোগানটা কারা নিয়ন্ত্রণ করে? অপশন করে দেখো, ভারতীয় অর্থ কমিশন, ভারতীয় স্টেট ব্যাংক, ভারতীয় রিজার্ভ ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। তাহলে ভারতবর্ষে যে টাকার যোগান সেটা কারা নিয়ন্ত্রণ করে? অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ভারতীয় রিজার্ভ ব্যাংক, আরবিআই। দেখো, আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে 1 এপ্রিল। 1935 সালে 1 এপ্রিল আরবিআই প্রতিষ্ঠিত হয়। এর জাতীয়করণ হয়েছিল কত সালে? 1949 সালে। আর আরবিআই প্রথম গভর্নর ছিলেন কে? ওসবর্ন স্মিথ, আরবিআই এর প্রথম গভর্নর। আর প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। আর বর্তমান গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। এই সমস্ত ইনফরমেশনগুলো তোমার মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোন সালে শিক্ষার অধিকার আইন ভারতে প্রণীত হয়েছিল? রাইট টু এডুকেশন অ্যাক্ট, শিক্ষার অধিকার আইন, এটাই ভারতে প্রণীত হয়েছিল কত সালে? অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 2009। এই আইনটি কার্যকর হয়েছিল 2010 সালে। 2010 সালে এটি কার্যকরিত হয়েছিল। এর মাধ্যমে কি হয়েছে যে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের নিখরচায় এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা হবে। আর এটি সংবিধানের যে 282তম সংবিধান সংশোধনী দ্বারা এটি সংযুক্ত করা হয়েছিল, যে সবার জন্য শিক্ষা। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী নতুন সিরিজে যে 2000 টাকার নোটের পিছনে কোন ছবি আছে? 200 টাকার নোটের পিছনে কোন ছবি আছে? লাল কেল্লা, ইলোরা গুহা, সাঁচি স্তূপ, রানী কি বাউ। 200 টাকার নোটের পিছনে কার ছবি আছে? অপশন বি হচ্ছে সঠিক আনসার, ইলোরা গুহা। এর সাথে আরো কিছু তথ্য মনে রাখবো, যেমন 10 টাকা নোটের পেছনে আছে কোণার্কের সূর্য মন্দির, 20 টাকা হচ্ছে ইলোরা গুহা, 50 টাকার নোটের পিছনে আছে হ্রদ সহ হাম্পি, 100 টাকা নোটের পিছনে আছে রানী কি বাউ, 200 টাকা সাঁচি স্তূপ, 500 টাকার নোটের পিছনে আছে ভারতীয় পতাকা সহ লাল কেল্লা, আর 2000 টাকার নোটের পিছনে আছে মঙ্গল অভিযান, মঙ্গলযান। নেক্সট কোশ্চেন, গান্ধী আরউইন চুক্তি ভারতের নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে জড়িত? গান্ধী আরউইন চুক্তি ভারতের নিম্নলিখিত কোন আন্দোলনের সাথে জড়িত? রাওলাট, আইন অমান্য, অসহযোগ, ভারত ছাড়ো। তো গান্ধী আরউইন চুক্তি এটা ছিল আইন অমান্য আন্দোলনের সঙ্গে জড়িত। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। কত সালে হয়েছিল এটা? 1931। রাওলাট অ্যাক্ট এটা হয়েছিল 1919। অসহযোগ আন্দোলন 1920, ভারত ছাড়ো 1942। সবগুলি মনে রাখবি। ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? মালাবার উপকূল, করমণ্ডল উপকূল, কোঙ্কণ উপকূল। তো বছরে দুবার বৃষ্টি হয় করমণ্ডল উপকূল। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, করমণ্ডল উপকূল। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী দামোদর, রূপনারায়ণ, সুবর্ণরেখা, কাবেরী। তাহলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী হচ্ছে দামোদর। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, দামোদর। এর সাথে আমরা আর কিছু তথ্য মনে রাখবো, যেমন বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে, বাংলার দুঃখ।
বিহারের দক্ষ বলা হয় কোসি নদীকে। রূপনারায়ণ হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ। হলদি নদী বলা হচ্ছে কংসাবতী ও কেলেঘাই নদী। সুবর্ণরেখা নদীতে ক্ষুদ্র জলপ্রপাত দেখা যায়, এটি অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ডে। সুবর্ণরেখা নদীতে ক্ষুদ্র জলপ্রপাত দেখা যায়, যেটা অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ডে। নেক্সট কোশ্চেন, টেনিদা চরিত্রটির স্রষ্টা কে? টেনিদা, টেনিদা, ফেলুদা এগুলো মনে রাখবে, পিণ্ডের দা। টেনিদা চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, নারায়ণ গঙ্গোপাধ্যায়। এর সাথে আমরা আরো কিছু মনে রাখবো, যেমন ঘনাদা প্রেমেন্দ্র মিত্র, খুবই ইম্পর্টেন্ট। ঘনাদা প্রেমেন্দ্র মিত্র, ফেলুদা সত্যজিৎ রায়, বলাই গড়া এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। পিন্ডিরা এটা হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়। কাকা বাবু সুনীল গঙ্গোপাধ্যায়। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, যে সুলতান রাজিয়াকে কত সালে দিল্লি সিংহাসন থেকে অপসারণ করা হয়েছিল? সুলতান রাজিয়াকে কত সালে দিল্লির সিংহাসন থেকে অপসারণ করা হয়েছিল? অপশনগুলো দেখো, 1244, 1240, 1238, 1236। তো অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 1240। এর সাথে আমরা আরো কিছু মনে রাখবো, যেমন দাস বংশের রাজত্বকাল ছিল 1206 থেকে 1290, দাস বংশ। খলজি বংশ 1290 থেকে 1320, তুগলক বংশ 1320 থেকে 1414, সৈয়দ রাজবংশ সেটা ছিল 1414 থেকে 1451, আর লোদি বংশ হচ্ছে 1451 থেকে 1526। নেক্সট কোশ্চেন, শিবালিক হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকা হলো? শিবালিক হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকা কি বলা হয়? তরাই, দুন, খাদার, ভাবর। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, দুন। এর সাথে মনে রাখবো খাদার, খাদার কাকে বলা হয়? খাদার হচ্ছে নবীন পলি দ্বারা গঠিত সমভূমিকে বলা হচ্ছে খাদার। নবীন পলি দ্বারা গঠিত সমভূমিকে বলা হচ্ছে খাদার। আর প্রাচীন পলি দ্বারা গঠিত সমভূমিকে বলা হচ্ছে ভাঙ্গর। এটা মনে রাখবে, ভাঙ্গর হচ্ছে প্রাচীন পলি দ্বারা গঠিত সমভূমি, সেটাকে বলা হচ্ছে ভাঙ্গর। আর নবীন পলি দ্বারা গঠিত সমভূমি হচ্ছে খাদার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? জিম করবেট উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কেরালা। তাই জিম করবেট হচ্ছে উত্তরাখণ্ড। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, উত্তরাখণ্ড। এর সাথে আমরা আরো কিছু মনে রাখবো, যেমন কানহা, কানহা হচ্ছে কোথায়? কানহা হচ্ছে মধ্যপ্রদেশ, মনে রাখবে, কানহা মধ্যপ্রদেশ। কাজিরাঙ্গা, কাজিরাঙ্গা হচ্ছে অসম। পেরিয়ার, পেরিয়ার ন্যাশনাল পার্ক, কেরল। গির অরণ্য, গুজরাট। বন্দিপুর, বন্দিপুর হচ্ছে কর্ণাটক। এই সমস্তগুলো একটু মনে রাখবে। ভারতের নাগরিকত্ব আইন কবে চালু হয়? ভারতের নাগরিকত্ব আইন এটি কবে চালু হয়েছিল? 1953, 1955, 1957, 1959। তো ভারতীয় যে নাগরিকত্ব আইন এটি চালু হয়েছিল 1955 সালে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, 1955 সালে। জ্ঞানপীঠ পুরস্কার কোন বিষয়ের জন্য দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? সঙ্গীত, সাংবাদিকতা, সাহিত্য, সামাজিক কাজ। তাহলে জ্ঞানপীঠ পুরস্কারটি দেওয়া হয় সাহিত্যের জন্য। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। আর সাংবাদিকতার জন্য দেওয়া হয় পুলিৎজার পুরস্কার, মনে রাখবে, পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার জন্য। ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকত্বের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায়, কোন আর্টিকেল, কত নম্বরে নাগরিকত্বের কথা বলা হয়েছে? অপশনগুলো দেখো, তো নাগরিকত্বের কথা বলা হচ্ছে আর্টিকেল 5। তো অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 5 নম্বর ধারা।
এর সাথে আমরা আরো কিছু মনে রাখবো, যেমন আর্টিকেল 14 আইনের সামনে সমানতা, অর্থাৎ আইনের চোখে সবাই সমান। আর্টিকেল 15 কি আছে, যে ধর্ম, জাতি, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ। আর্টিকেল 18 আছে শিরোনাম বাদ দেওয়া। আর্টিকেল 29 হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা। আর্টিকেল 30 হচ্ছে সংখ্যালঘুদের অধিকার এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা এবং পরিচালনা করা। নেক্সট কোশ্চেন, টু লাইভস বইটি রচয়িতা কে? টু লাইভস বইটি রচয়িতা সলমান রুশদি, বিক্রম শেঠ, চেতন ভগত, অরুন্ধতী রায়। টু লাইভস এই বইটি রচয়িতা কে? অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, বিক্রম শেঠ। বিক্রম শেঠ। নেক্সট কোশ্চেন দেখো, সায়েন্স থেকে একটা কোশ্চেন দিয়েছে যে পরাচনের রাসায়নিক সংকেত কি? পরাচনের রাসায়নিক সংকেত NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, CaO ক্যালসিয়াম অক্সাইড, ZnO জিঙ্ক অক্সাইড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো পরাচন এর রাসায়নিক সংকেত CaO। আর জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিক রোল, এটা মনে রাখবে, দার্শনিক ওল বলা হচ্ছে জিঙ্ক অক্সাইডকে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? WBCS 2015-তে পড়েছে কোশ্চেনটা, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত, বিজয়লক্ষ্মী পণ্ডিত, সরোজিনী নাইডু, অরুণা আশরাফ আলী। তো প্রথম মহিলা সভাপতি জাতীয় কংগ্রেসের তিনি ছিলেন অ্যানি বেসান্ত। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যানি বেসান্ত। এর সাথে আরো কিছু তথ্য আমরা মনে রাখবো, যেমন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে বোম্বাইয়ে। সেই সময় সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বোম্বাইয়ে। আর জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত, কলকাতা অধিবেশন 1917। আর প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু, কানপুর অধিবেশন 1925। প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু। আর মহাত্মা গান্ধী একবারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, সেটা ছিল বেলগাঁও অধিবেশন 1924 সালে। 1924 সালে বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী একবারের জন্য সভাপতিত্ব করেছিলেন। আর জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তয়াবজি। বদরুদ্দিন তয়াবজি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। এই সমস্ত তথ্যগুলো সবই মনে রাখবে। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, যে অমরকণ্টক সিংহ কোন নদীর উৎপত্তি স্থল? অমরকণ্টক সিংহ, মহাকাল পর্বতে যে অমরকণ্টক সিংহ আছে সেটি কোন নদীর উৎপত্তি স্থল? সেটা হচ্ছে নর্মদা। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এটি কোথায় মিলিত হচ্ছে? খামবাত উপসাগরে। এটা মনে রাখবে, খামবাত উপসাগর। এই নর্মদা নদীটি হচ্ছে পশ্চিম বাহিনী যে সমস্ত নদীগুলো আছে তার মধ্যে দীর্ঘতম নদী। পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী হচ্ছে নর্মদা। এটি অমরকণ্টক সিংহ থেকে উৎপত্তি লাভ করেছে এবং খামবাত উপসাগরে পতিত হয়েছে, খামবাত উপসাগরে। আর তাপ্তি বা তাপি এটা হচ্ছে যে মহাদেব পর্বতের মুলতাই মালভূমি। মুলতাই মালভূমি, এটা মনে রাখবে, মহাদেব পর্বতের মুলতাই মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে এবং খামবাত উপসাগরে পতিত হয়েছে, খামবাত উপসাগরে। কৃষ্ণা নদী হচ্ছে যে মহারাষ্ট্রের যে মহাবালেশ্বর সেখান থেকে উৎপত্তি লাভ করেছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে, বঙ্গোপসাগরে। আর গোদাবরী হচ্ছে ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছে মহারাষ্ট্রের নাসিকের কাছে এবং সেটি পতিত হয়েছে বঙ্গোপসাগরে। নেক্সট কোশ্চেন, কে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন কি? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি। দ্বৈত শাসন ব্যবস্থা এটি প্রবর্তন করেছেন রবার্ট ক্লাইভ। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার,
সালে, সালটা মনে রাখবে 1765 সালে রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। ওয়ারেন হেস্টিং 1772 সালে, সালটা মনে রাখবে 1772 সালে এই দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেছিলেন বা অবস্থান ঘটিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস। কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা এবং সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, আর লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রনীতি প্রবর্তন করেছিলেন, অধীনতামূলক মিত্রতা নীতি। 2024 সালে 23 জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন সেটা কততম ছিল? 2024 সালে 23 জুলাই যে কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে সেটি কততম? অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, 7তম। আজ এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সামনে যে সমস্ত এক্সামগুলো আসছে সেই এক্সামে আসার মতন কোশ্চেন।